অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়টা হচ্ছে কেউ যাতে বাদ না যায়, মানে শিক্ষার যে অধিকার সেখান থেকে কেউ যাতে বাদ না পড়ে। আমরা যারা একসাথে পড়াশোনা করতাম, এখন আমার সেই দিনের কথা মনে পড়ে। 2002 সাল 3 সালের দিকের কথা বলতেছি, যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম। আমার স্বভাবতই আমরা আশেপাশে যারা একসাথে থাকি তাদের মধ্যে থেকে মিলেমিশে সবাই স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পরে প্রাইমারি স্কুলে পড়া শেষ হলো, এখন হাই স্কুলে ভর্তি হওয়ার বিষয়। হাই স্কুলে যখন ভর্তি হই তখন দেখি আমার কিছু বন্ধু বান্ধবী পাশে নেই, ওরা স্কুলে আর আসে না। তো পরে আমরা কয়েকজন মিলে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম। তো পরে জানতে পারি যে তারা হচ্ছে পারিবারিক কাজে, অর্থাৎ আর্নিং পার্সন হিসেবে পরিবারের কাজে তারা মনোনিবেশ করেছে। তো তারপরে আমার একজন বান্ধবী ছিল, তার একটু মানে শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল এবং শারীরিক গ্রোথ ভালো ছিল। পরে শুনি যে তারে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমার এই বিষয়গুলো মনে পড়ে এখনো। তারপরে যখন ক্লাস 6, 7, 8, 9, 10 এভাবে পার করি, পর্যায়ক্রমে আমার বন্ধু বান্ধবীর সংখ্যা হারিয়ে ফেলি। শেষে যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন দেখি যে সংখ্যা একেবারেই কম। যাদের সাথে পড়াশোনা শুরু করেছিলাম সেই সংখ্যা মানে প্রায় 30% নেমে আসছে। এরপরে ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন দেই সেই সময় সংখ্যা আরো কমে গেল। সেই সংখ্যা মানে 10%-এর কাছাকাছি। তো আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মাঝখানে মানে স্টেপ বাই স্টেপ যে আমাদের শিক্ষার্থী যে ঝরে পড়ে এই বিষয়টা একটু দৃষ্টিতে আনার জন্য। তো আমি আসলে আমার তখন মনে হয়তো এই জায়গায় মনে হয় আমরা ব্যর্থ, এই জায়গায় মনে হয় আমরা কাজ করতে পারতেছি। তো ইতিমধ্যে সরকারের কিছু গৃহীত পদক্ষেপ ছিল, তো আসলে মানে সেই পদক্ষেপগুলো সঠিকভাবে কাজ করেনি। যদিও আমার কাছে মনে হয় যে এই পদক্ষেপগুলো যথোপযুক্ত ছিল না, এই জন্যই স্টেপগুলো কাজ করেনি। অনেক টাকা খরচ করেছে কিন্তু কাজ করে। আমার মনে হয় এখন একটা সংস্কারের উপযুক্ত সময় এসেছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই দেশের পরিবর্তন জরুরি, এই দেশের সংস্কার জরুরি। সঙ্গত কারণেই আমার মনে হয় যে এখন কাজ করার একটা উপযুক্ত সময় এসেছে। আপনারা যে বলছিলেন যে আপনারা সরকারকে সুপারিশ করবেন, আমিও আপনাদের সাথে একমত। আপনারা অবশ্যই সুপারিশ করবেন। আমার সন্তানটা এখন ক্লাস 1-এ পড়াশোনা করে, আমার বড় সন্তানটা। আমার 3টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। তা আমার সন্তান ক্লাস 1-এ পড়াশোনা করে। আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি যে আমার সন্তানকে লালন পালন করতে হলে আমাকেই দায়িত্ব নিতে হবে। এই এডুকেশন সিস্টেম দায়িত্ব নেবে না। এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক গলদ রয়েছে। তো আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমার অনেক কাজ রয়েছে। আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আরো কিছু দায়িত্ব আমার সাথে রয়েছে। আসলে কাজ ছাড়া আর অন্য কোনো কিছু সময় পাই না, মানে রাত 10টা পর্যন্ত কমপক্ষে কাজ করতে হয়। তো ভোলাবাসীর সেবা করার জন্য এসেছি, ভোলাবাসীকে ইনশাল্লাহ সেবা করতে চাই। তা আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনারা মানে প্রকৃত কারণ ফাইন্ড আউট করেন। যেমন আমি এখন বলতে পারবো যে আমার যারা সহপাঠী ছিল তারা কেন আজকে আমার পাশে নেই। আমার স্কুল থেকে যারা আমরা একসাথে পড়াশোনা করেছি, হয়তো ওদের থেকে একটু ভালো অবস্থানে আল্লাহ পাক আমাকে এনেছেন, এই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। তো আমার বন্ধু বান্ধবী যারা ছিল কেউই কিন্তু আমার চেয়ে কম মেধাবী ছিল না। আজকে পর্যন্ত তারা কিন্তু কন্টিনিউ করতে পারে নাই, হয়তো তারা আমার চেয়ে ভালো কিছু করতে পারত। আমার একটা বন্ধুর কথা মনে পড়ে, যখন ক্লাস 10-এ পড়তাম, যে ও আছে আসলে ওই
মানে আমরা একসাথে পড়ালেখা করতাম, তো ও প্র্যাকটিক্যালটা একটু ভালো বুঝতো, আমি আবার ওর কাছ থেকে মাঝে মাঝে বুঝে নিতাম। তো দেখি যখন এসএসসি পরীক্ষার্থী, তার আগে দেখি ও একটা যে এই ইলেকট্রিক সার্ভিসের একটা দোকান দিল। তখন মনে হলো যে আসলে ও অনেক কিছু শিখে ফেলেছে। তা আমি ওর চেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম না। তো দোকান দেওয়ার পরে ও মানে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে ও বিয়ে শাদী করে ফেললো। বিয়ে শাদী করার পরে ও আর সামনে বেশি আগাতে পারেনি। পরে মাস্টার্স অনার্স মাস্টার্স করেছে, কিন্তু লোকাল প্রতিষ্ঠান থেকে করেছে। তো পরে দেখলাম যে ও আর এদিকে এই পড়াশোনার প্রতি মানে উচ্চ শিক্ষার প্রতি তার কোনো আকর্ষণ খুব কম। আসলে ঝরে পড়ার বেশ কিছু কারণ আছে, এই কারণগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং আমরা যদি এই মূল যে কারণ সেইগুলো যদি সেখানে যদি আমরা হাত না দিতে পারি, তাহলে এই সভা সেমিনার কিংবা অন্যান্য যা কিছু প্রকল্প বলেন, যাই কিছু করি না করি, কোনো কিছুই কাজে আসবে না। তা আমাদের এই জায়গায় কাজ করতে হবে। আমি বেশি কথা মনে হয় বলে ফেলতেছি নাকি? তো এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা মেসেজ আপনাদেরকে দেই, সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের জেলা প্রশাসক স্যারদেরকে, যারা নব যোগদান করেছে, তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই শিক্ষার গুণগত মান উন্নয়নে। গুণগত মানের বিষয়ে আমি একটু কথা বলতে চাই। মানে এটা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমাদের জেলা পর্যায়ে আমরা বেশ কিছু স্টেক হোল্ডারের সাথে আমরাও কথা বলেছি, আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি কি কি সমস্যা এই কোয়ালিটি এডুকেশন এনশিওর করার ক্ষেত্রে আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা তালিকাও করেছি। হয়তো ইতিমধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাব এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। এটা একটা আপনাদের পক্ষ থেকে মেসেজ, এবং সরকার যে বসে নেই, এটা আপনাদের একটা মেসেজ আমি দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা শিক্ষক মন্ডলী আছেন, তারা কিন্তু এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই শিক্ষার অগ্রহায়ণের ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাই হচ্ছে পারেন এই শিক্ষা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। আমার এখনো মনে পড়ে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার একজন শিক্ষক ছিলেন। আমাকে একদিন মানে বাংলা ব্যাকরণের ক্লাস, বাংলা ব্যাকরণ এমনি আমি একটু ফাঁকিবাজ ছিলাম ওই সময়। বাংলা ব্যাকরণের ক্লাসে একদিন অ্যাটেনশন দেইনি, তো পড়া করে আসিনি। সম্ভবত সন্ধ্যের ক্লাস ছিল। সন্ধ্যের ক্লাসে আমি একটা না দুইটা মিস করেছি, অ্যান্সার করতে পারিনি। আমাকে যে মার্কটা দিয়েছিল এখন আমার মনে আছে। সেই মার্কটা খেয়ে আমার হচ্ছে 2 দিন জ্বর ছিল, বুঝছেন? সে 2 দিন জ্বর ছিল, কিন্তু এই মার্কটা খাওয়ায় আমার যে উপকার হয়েছে সেটা আমি আজ পর্যন্ত ভুলবো না। আমার সেই শিক্ষক, আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এবং তার জন্য আমি অনেক কৃতজ্ঞতাও জানাই। মানে আমার সেই দিন থেকে মনে হয়েছে যে আসলে মানে একটা বিষয়ও অগুরুত্বপূর্ণ না। আমি পরে এটা যাচাই করলাম কখন, যখন আমি বিসিএস পরীক্ষা দেই, তখন দেখি পরীক্ষায় এই যে স্যার যে বিষয়টার জন্য আমাকে পিটুনিটা দিয়েছিল, সেই বিষয়গুলো পরীক্ষায় আসছে। মানে তখন আমার মনে হলো যে আমার ওই সেদিনকে পিটুনিটা ঠিক ছিল। আসলে আমাদের বর্তমানে তো মানে শিক্ষার্থীতে যদি আপনি 2 থেকে তুমি বলেন, কিংবা হচ্ছে একটু মানে একটু যদি উত্তপ্ত জোরে কথাও বলেন, তাও মনে হয় শিক্ষার্থীরা এগুলো মেনে নিচ্ছে না। তো এই জায়গায় মনে হয় আমাদের একটু পরিবর্তন আনা জরুরি। আমার সেই 2 দিন জ্বরে গিয়েছিলাম, আবার আমার সেই শিক্ষক আমার বাড়িতে এসে আমার খোঁজও নিয়েছিল যে আমি মানে এই মার্ক দেওয়ার পরে আমি সুস্থ আছি। এটা এখন মনে পড়ে, এই যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে বন্ধন, যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা মনে হয় আমরা এখন অনেকটা হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে সেটা নেই। এখন হচ্ছে মানে স্টুডেন্টের পড়াশোনার বিষয়ে কিছু বললেই তারা হচ্ছে মানে ডিস্টার্ব ফিল করে। তো এই বিষয়গুলো মনে হয় ঠিক না। এই জায়গায় মনে হয় আমাদের কিছু মানে কাজ করার সুযোগ আছে। তা আমি অনেক কথা বললাম। আমাদের এই যে সেমিনার আয়োজন, এই আয়োজন সফল হোক, এবং এর সাথে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আসলে সময় থাকলে আরো কথা বলতাম, আমার একটু তাড়া থাকার কারণে আমি কথা একটু সংক্ষেপ করতেছি। আপনাদের যারা উপস্থিত হয়েছেন, আমরা জেলা প্রশাসন কাজ করছি এই ভোলা জেলার শিক্ষার উন্নয়নে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আপনাদের যদি আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি। এই আশাবাদ ব্যক্ত রেখে এই
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আমাদের প্রত্যাশার যে মতবিনিময় সভা, যে সেমিনার, এটা সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।